তো আজকে বন্ধুরা কেমন আছো? আমি আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমাদের প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের আজকে 5th লেকচার, ঠিক আছে। এর আগে 4টে ভিডিও যারা আজকে নতুন তারা অবশ্যই সেই 4টে ভিডিও দেখে আসার পরে প্ল্যান্ট গ্রোথের তারপরে তোমরা 5 নম্বর দেখবে, ঠিক আছে। আমি আগের ভিডিওর যে লিঙ্কগুলো সেগুলো আমি নিচে দিয়ে দেবো, ঠিক আছে, ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ওগুলো তোমরা ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। আর টেলিগ্রামের যে ব্যাপারটা, যেগুলো নোট দেওয়ার সেগুলো আমি দেবো, সে নিয়ে তোমরা কোনো টেনশন করো না। তোমরা জাস্ট এনসিআরটি পড়ো আর কোশ্চেন করে যাও, ঠিক আছে। ওগুলো আমি দিয়ে দেবো না, ঠিক আছে। আর বাকি আমার মনে হয় রেসপিরেশনের তোমাদের হয়তো রেসপিরেশনে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাকি। রেসপিরেশনের প্রিভিয়াস ইয়ার আর প্ল্যান্ট গ্রোথের প্রিভিয়াস ইয়ার আমি একদিনে করিয়ে দেবো, বা যদি একদিনে না হয় তাহলে আমি 2 দিনে করিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর কালকে এক কাজ করবো, আমি রেসপিরেশনের যে ভিডিওটা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সেটা আমি কালকে করিয়ে দেবো। আর যেটা তোমার হচ্ছে প্ল্যান্ট গ্রোথ, সেটা আমি এটা পুরো কমপ্লিট করার পরে আমি তোমাদের কালকে আমি রেসপিরেশনটা করিয়ে দেবো, ঠিক আছে। কোনো টেনশন করো না, আমি সব করিয়ে দেবো। তোমরা জাস্ট এনসিআরটি পড়ো আর তোমরা নোটস যেটা তোমরা নিজে তৈরি করেছো সেটা ভালো করে পড়তে থাকো, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথিলিন সম্পর্কে পড়বো। আর আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে, আমি দেখছি তোমরা কমেন্ট করছো না। কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কি না? আমি কি করে বুঝবো বলো? কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না। তো তোমরা কমেন্ট করবে, তারপরে আমি বুঝবো, না হলে তো আমি বুঝবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, অবশ্যই। কারণ আমার বোঝার এটা দরকার যে তোমরা আসলে বুঝতে পারছো কি না। অবশ্যই কমেন্ট করবে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা হচ্ছে ফিজিক্স আর যে কেমিস্ট্রি, আমি বায়োলজিটা আমি পড়িয়ে দিচ্ছি, ফিজিক্স আর কেমিস্ট্রিটাও তোমরা এইভাবে ভালো করে পড়বে। বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমরা এনসিআরটিটা ভালো করে ফোকাস করো, এনসিআরটির উপর, সেটা খুবই দরকার, ঠিক আছে। আর বাকি আমি এদিকে বায়োলজিটা তোমাদের করিয়ে দিচ্ছি, তো তোমরা সেই বায়োলজি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। তোমরা যখন এই চ্যানেলে একবারে শিখেছো, ব্রাইট ফিউচার চ্যানেলে, তো তোমাদের বায়োলজি নিয়ে হয়তো তো কোনো টেনশন থাকবে না। এরপরেও ফিজিক্স কেমিস্ট্রি আসবে, কিন্তু সেগুলো একটু পরে, ঠিক আছে, কারণ আমি একটু টাইম পাচ্ছি না, তো ওই জন্য। নাহলে আমি পরে করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে তোমরা তোমরা যেটা করবে সেটা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও যারা 11-12 নিট জেই আর আদার এন্ট্রান্স এক্সামিনেশন যায়। আর আমি কালকে কি বলেছিলাম যে তোমরা যদি শেয়ার করো, ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম যে তোমাদের আমি টেলিগ্রামে পোল বেসড কোশ্চেন করাবো। ওতে কী হবে, ওতে আরও প্র্যাকটিস তোমাদের বেটার হবে, আর ভালো ভালো কোশ্চেন দেবো, যেগুলো এনসিআরটির ভিতরে কোশ্চেন, সেগুলো আমি তোমাদের দেবো ওখানে পোল বেসড। তার জন্য তোমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে হবে, তাহলে সবাই আসবে, আর যত বেশি লোক হবে তত বেশি কম্পিটিশান হবে, আর যত কম্পিটিশান হবে তত নিজেকে তোমরা জাজ করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা আজই শুরু করি তোমার ইথিলিন, ঠিক আছে। ইথিলিন দিয়ে শুরু করি। আর আচ্ছা, আর নিচে ডেসক্রিপশান সেকশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই তোমরা জয়েন করে নিও, ঠিক আছে। তাহলে আমি যাচ্ছি আজকে তোমরা ইথিলিন, ঠিক আছে। ইথিলিন, তাই না? কি ইথিলিন, তাই তো? কি ইথিলিন, এক মিনিট দেখো। ইথিলিন কি? ইথিলিন, দেখো, ইথিলিনের ফর্মুলা প্রথমে মনে রাখবা। কি ইথিলিনের ফর্মুলা? C2H4। C2H4 তোমাদের একটু কেমিস্ট্রি শিখিয়ে দেবো, হ্যাঁ, চলো এটা মনে রাখবা। CH2 CH2, এটা হচ্ছে বলো কি? অ্যালকিন কি? এটা অ্যালকিন। তো এদের একটু কেমিস্ট্রি আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, দেখো, তো ইথিলিনের ফর্মুলা কি? C2H4, ঠিক আছে। ওকে, এবার দেখি। এবার প্রথমে আমি বলেছিলাম প্রত্যেকটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমরা পড়বো, তার আগে আমরা কি জানবো, যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরকে কে ডিসকভার করেছে, কে
ডিসকভার করেছে, তাই না? ওকে, দেখো ডিসকভার করার আগে আরও কিছু জেনে নিই, তারপরে আমরা প্রথমে আমরা এটা যেটা পড়বো সেটা হচ্ছে বায়োসিনথেসিস। যে বায়োসিনথেসিস কোথার থেকে হয়েছে? দেখো বায়োসিনথেসিস মনে রাখবে যেটা হয়েছে সেটা হচ্ছে মিথিওনিন। কোথার থেকে হয়েছে? মিথিওনিন। কোথার থেকে হয়েছে? মিথিওনিন। তাহলে বায়োসিনথেসিস কোথার থেকে হয়েছে? মিথিওনিন, ঠিক আছে? ওই যে আচ্ছা, তোমরা যখন মলিকুলার জেনেটিক্স পড়েছো তখন ওখানে একটা জিনিসের নাম পড়েছো AUG, যেটা কোড করে ফর মিথিওনিন। মনে আছে কি তোমাদের? আশা করছি তোমাদের মনে আছে যে AUG যেটা, সেটা হচ্ছে স্টার্ট কোডন। AUG কি ছিল তোমাদের? স্টার্ট কোডন। সেটা কি? মিথিওনিনের জন্য কোড করছে, তাই না? এবার দেখো, তাহলে ইথিলিন যেটা বায়োসিনথেসিস করছে কাকে? মিথিলিনকে। তাহলে ইথিলিনের বায়োসিনথেসিস কোথার থেকে হচ্ছে? ইথিলিনের মিথিওনিন থেকে আমরা ইথিলিন পাচ্ছি। কোথার থেকে পাচ্ছি? মিথিওনিন থেকে আমরা কি পাচ্ছি? ইথিলিন পাচ্ছি, ঠিক আছে? ওকে, এরপরেও আরও যেটা আমরা জানবো, এটা হচ্ছে একটা গ্যাসিয়াস পিজিআর। কি এটা? গ্যাসিয়াস পিজিআর। কি এটা? গ্যাসিয়াস পিজিআর, মানে গ্যাসিয়াস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। ইথিলিন হলো গ্যাসিয়াস জিনিস। কি জিনিস? গ্যাসিয়াস জিনিস। কি? গ্যাসিয়াস জিনিস। তাহলে তোমার যদি বলা হয় যে কটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে তার মধ্যে গ্যাসিয়াস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কোনটা, তুমি কি বলবে? ইথিলিন, ঠিক আছে? ওকে, এবার দেখো আরও আমরা এই সম্পর্কে জানবো। এর একটা বায়োএসে আছে, যেমন আমরা সবগুলো তো পড়েছিলাম। যেমন অক্সিজেনের ক্ষেত্রে বলেছিলাম বায়োএসে কী ছিল বলো? অক্সিজেনের ক্ষেত্রে বায়োএসে কী ছিল বলো? অ্যাবেনা কার্ভেচার কোলিওপটাইল টেস্ট। তেমন অ্যাবেনা কার্ভেচার টেস্ট। বা তোমার হচ্ছে জিব্বারেলিনে কী ছিল বলো? জিব্বারেলিনে কী ছিল? জিব্বারেলিনে ছিল আলফামাইলেস আর ডপ পি ময়জি টেস্ট, মনে আছে? আর সাইটোকাইনিন আমরা কালকেই পড়েছি। সাইটোকাইনিনে কী কী ছিল? দুটো ছিল, টোবাকোপিড টেস্ট যেখান থেকে কাইনেটিন পেয়েছিলাম, আর ইম্যাচিওর কনগ্রেন্স যেখান থেকে আমরা কী পেয়েছিলাম? জিয়াটিন পেয়েছিলাম। জিয়াটিন আর কাইনেটিনের মধ্যে ন্যাচারাল কোনটা? জিয়াটিন। কেন? কারণ ওটা কোকোনাট মিল্ক থেকে পাচ্ছি, আর কোকোনাট মিল্ক কি? ন্যাচারাল জিনিস, ঠিক আছে এটা? আর তোমার হচ্ছে কাইনেটিন, কাইনেটিন কি? ওটা ন্যাচারাল ফর্ম না, কারণ ওটা কোথার থেকে পাওয়া যাচ্ছে? ওটা পাওয়া যাচ্ছে তোমার হচ্ছে টোবাকো টেস্ট করে আমরা পাচ্ছি ওটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার দেখি এর হচ্ছে কি? বায়োসিনথেসিস। তাহলে এবারে দেখবো বায়োএসে কি? বায়োএসে এর জিজ্ঞেস করবা ট্রিপল রেসপন্স। কি? ট্রিপল রেসপন্স। তাহলে এর বায়োএসে কি? ট্রিপল রেসপন্স। বায়োএসে কি? এর ট্রিপল রেসপন্স। বোঝা গেল? তাহলে এর বায়োএসে কি? ট্রিপল রেসপন্স। ওকে, এবার দেখো, বোঝা গেল? ওকে, এবার ট্রিপল রেসপন্স কী কী দেখো। হরিজেন্টাল গ্রোথ অফ স্টেম। বোঝা গেল? রেডিয়াল সোয়েল অফ স্টেম। আর এপিক্যাল হুক ইন ডাইকট সিলিং। ঠিক আছে? তাই কি? দেখো, তাহলে বায়োএসে কি? ট্রিপল রেসপন্স। বায়োএসে কি? ট্রিপল রেসপন্স মানে তিনখানা রেসপন্স। ট্রিপল মানে থ্রি রেসপন্স। ট্রিপল রেসপন্স মানে কি? থ্রি রেসপন্স, ঠিক আছে? থ্রি রেসপন্সের মধ্যে কী কী দেখো? হরিজেন্টাল গ্রোথ অফ স্টেম, মানে স্টেমের হরিজেন্টাল গ্রোথকে আমরা বলছি, ঠিক আছে? একটা ভার্টিক্যাল হরিজেন্টাল গ্রোথের কথা বলছি। ওকে, রেডিয়াল সোয়েল অফ স্টেম। রেডিয়ালি সোয়েল করে যাচ্ছে, মানে ওর মধ্যে জল জমেছে, রেডিয়ালি সোয়েল করে যাচ্ছে। সোয়েল করা মানে কি? রেডিয়াল সোয়েল অফ স্টেম, এই একটা রেসপন্স। আর একটা কি? এপিক্যাল হুক ইন ডাইকট সিডলিং। মনোকট না কিন্তু, ডাইকট সিডলিং। কি? এপিক্যাল হুক ইন ডাইকট সিডলিং, ঠিক আছে? আচ্ছা, বুঝে গেল? তাহলে এই তিনটে রেসপন্স। হ্যাঁ, এবার আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, দেখো,
দেখো ইয়েতে আসো, ইথিলিন খোলো, খুলে 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 ইথিলিন খুলে, ঠিক আছে, ইথিলিন খুলে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখাও কত নাম্বার লাইন, এক মিনিট, এই দেখো এনসিআরটিতে এক জায়গায় লেখা আছে, দেখো ইথিলিনের সেকেন্ড লাইন পড়বা, কী লাইন লেখা আছে, সেকেন্ডের পরের লাইন মানে থার্ড লাইন পড়বা, দেখো ইনফ্লুয়েন্স অফ ইথিলিন অন প্লান্টস ইনক্লুড হরিজেন্টাল গ্রোথ অফ সিডলিং, হরিজেন্টাল গ্রোথ অফ সিডলিং বা হরিজেন্টাল গ্রোথ অফ স্টেম, ঠিক আছে। নেক্সট সোয়েলিং অফ দ্য অ্যাক্সিস, সোয়েল রেডিয়াল সোয়েল অফ স্টিম বা সোয়েলিং অফ দ্য অ্যাক্সিস, ওকে। আরেকটা কী পড়বা, যে তোমার হচ্ছে আরেকটা যেটা পড়বা তোমরা, আরেকটা দেখবা এপিক্যাল হুক ফরমেশন ইন ডাইকট সিডলিং, এপিক্যাল হুক ফরমেশন ইন ডাইকট সিডলিং, বোঝা গেল এটা, ওকে। এবার দেখো তাহলে এটা কি তিনটে রেসপন্স, এটা কি তিনটে রেসপন্স, যাকে কি বলা হয় ট্রিপল রেসপন্স, কি বলা হয় ট্রিপল রেসপন্স, যেটা ইথিলিন করে। তাহলে ইথিলিন কি করে আমাদের ট্রিপল রেসপন্স দেয়, কী কী ট্রিপল রেসপন্স, হরিজেন্টাল গ্রোথ অফ স্টেম, আচ্ছা রেডিয়াল সোয়েল অফ স্টেম, আর এটা কি এপিক্যাল হুক ইন ডাইকট সিডলিং। তাহলে কী কী, হরিজেন্টাল গ্রোথ অফ স্টেম, রেডিয়াল সোয়েল অফ স্টেম, আর এপিক্যাল হুক ফরমেশন ইন ডাইকট সিডলিং। তাহলে হরিজেন্টাল গ্রোথ অফ স্টেম, রেডিয়াল সোয়েল অফ স্টেম, আর কি বলো এপিক্যাল হুক ইন ডাইকট সিডলিং, বোঝা গেল, ওকে। আর বায়োসিনথেসিস কি মিথিলিন আর মিথিওনিন আর গ্যাসিয়াস পিজিআর, একে আমরা বলি, ওকে। আচ্ছা এবার তোমরা যেটা বলেছিলে যে এটা কে মানে কে ডিসকভার করেছিল, তাই না, মনে রাখবা কজিন এইচ কি এইচ কজিন্স, কে করেছিল, এইচ কজিন্স, কি নাম, এইচ কজিন্স, ঠিক আছে, কে করেছিল, এইচ কজিন্স, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে, মানে কত তোমার সাল কত ছিল, 1910, মানে ইয়ার কত ছিল 1910, ইয়ারটা খুব ইম্পর্ট্যান্ট, কত ছিল, এইচ কাজিন্স কত ছিল 1910, তো 1910-এ এইচ কাজিন কে কি ডিসকভার করেছিল, ইথিলিন ডিসকভার করেছিল, কি ডিসকভার করেছিল, তা ইথিলিন ডিসকভার করেছিল, মনে থাকবে এটা, ওকে। এবার দেখো বোঝা গেল এটা, ওকে। এবার আমি তোমাদের আরও কিছু বলছি, দেখো ইথিলিন আরও কী করে, দেখো রুট হেয়ারের গ্রোথকে কী করে বাড়িয়ে দেয়, আর রুট হেয়ারের গ্রোথ যদি বাড়িয়ে দেয় তাহলে কী হবে, জল মানে মাটির যে জল যেখানে থাকবে সেখানে পৌঁছতে পারবে, তাই না। তাহলে রুট হেয়ারের গ্রোথকে, কারণ রুট হেয়ার কী করে, অ্যাবসর্পশন অফ ওয়াটারে হেল্প করে, কিসে হেল্প করে, রুট হেয়ার, যখন আমি ট্রান্সপোর্ট পড়াবো তখন আমি বলবো রুট হেয়ার কিসে হেল্প করে, অ্যাবসর্পশন অফ ওয়াটার, রুট হেয়ার কিসে হেল্প করে, অ্যাবজর্পশন অফ ওয়াটারে, তাহলে অ্যাবসর্পশন অফ ওয়াটার কে হেল্প করে, রুট হেয়ার, তাই ওর গ্রোথ করানো খুব জরুরি, আর ওর গ্রোথ কে করায়, ইথিলিন, আর তোমরা অনেক সময় শুনেছো যে ফল পাকাতে ইথিলিন দেওয়া হয়, কি ফল বা ফ্রুট রাইপেনিং, তাহলে ইউজ ইন ফ্রুট রাইপেনিং, এটা কি করে হয় আমি একটু পরে বলছি, ঠিক আছে, এই ফ্রুট রাইপেনিং ব্যাপারটা আমি আর বলছি আরও ভালোভাবে, ঠিক আছে। আর পোস্ট হারভেস্ট এর কি করে, লস করিয়ে দেয়, হারভেস্টের কি করে, লস করিয়ে দেয়, লস করিয়ে দেয়, ঠিক আছে, ওকে। আর পোস্ট হারভেস্টের যে লস হয়, ঠিক আছে, তার জন্য ইথিলিনের একটা ফর্ম দেয়, ইথিলিনের মধ্যেও ফর্ম আছে, কি ইথিলিনের মধ্যে ফর্ম, দেখো মনে রাখবা, আমি বলে দিচ্ছি, ইথিলিনের মধ্যে ফর্ম সেপা আর ইথেফোন, কী বলা হয়, ইথেফোন, ঠিক আছে, এটা হচ্ছে সেপা বা ইথেফোন, আর এটা কি পোস্ট হারভেস্ট লসে তোমার হেল্প করে, ঠিক আছে, ওকে। আরও দেখো বোঝা গেল, ওকে।
আরও দেখো, আরও ইথিলিনের কাজ দেখো, ঠিক আছে। দেখো আমি হচ্ছে লেখা হয়ে গেছে, বা পজ করে লিখে নিও, ঠিক আছে। দেখো র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন। এবার তোমরা আমাকে বলবে, কি বলবে, বলে যে স্যার দাদা এটা আমরা কোথায় যেন শুনেছি, কোন একটা পিজিআরের এর সাথে যেন মিল আছে, তাই না, তোমরা আমাকে বলবে। তখন আমি বলবো যে র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন এর আগে কে করিয়েছিল, জিব্বারেলিনও করিয়েছিল, মনে আছে ওটা? আচ্ছা, তোমাকে এবার দুটো ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবে, আমি বলে দিচ্ছি, দু ধরনের কোশ্চেন জিজ্ঞেস, দু ধরনের কোশ্চেন। কি দু ধরনের কোশ্চেন? একটা জিজ্ঞেস করবে র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন কে করায়, যদি শুধুমাত্র এইটখানিক লেখা থাকে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হেল্প ইন, কী বলবা, হেল্প ইন র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন। তোমাকে চারটে অপশান দিয়ে দেবে, জিব্বারেলিন, ইথিলিন, অক্সিন, সাইটোকাইনিন। তো তোমরা কোনটা মারবা? জিব্বারেলিন মারবা, ঠিক আছে। কেন আমি বলছি, আরেকটা কোশ্চেন এরকম হবে, হুইচ অফ দ্য ফলোয়িং প্লান্ট গ্রোথ রেগুলেটর হেল্প ইন র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন ইন ডিপ, কি বলবা, ডিপ ওয়াটার রাইস সিডলিং। যদি র্যাপিড ইন্টারনোডাল এলংগেশনের সাথে এই কথাটাও যুক্ত থাকে তাহলে ওর অ্যান্সার হবে ইথিলিন। আর যদি শুধুমাত্র র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন লেখা থাকে, ইন ডিপ ওয়াটার রাইস সিডলিং না লেখা থাকে, তাহলে কি হবে, জিব্বারেলিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। আর এই জায়গায় অর্ধেক লোক ভুল করে, 94% লোক যখন এই কোশ্চেনটা করে তখন ভুল করে, আমি যখন করাবো তখনও ভুল করবা। কিন্তু ওই জন্য আগের থেকে বলে দিলাম, যদি শুধু র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন থাকে তাহলে জিব্বারেলিন, আর যদি র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন ইন ডিপ ওয়াটার রাইস সিডলিং যদি থাকে তাহলে কী হবে, ইথিলিন, ঠিক আছে, ওকে। এবার দেখো আরও কি, থিনিং অফ, ঠিক আছে, থিনিং অফ কটন, চেরি অ্যান্ড ওয়ালনাট। থিনিং অফ কি, কটন, চেরি অ্যান্ড ওয়ালনাট, ঠিক আছে। থিনিং অফ কি, কটন, চেরি অ্যান্ড ওয়ালনাট, ওকে। আর কি মনে রাখবা, এই গেল, ওকে, ঠিক আছে, ওকে, এই মনে রাখবা, ঠিক আছে। আর বাকি আমি অ্যান্সারটি আরেকবার পড়িয়ে দিচ্ছি, ওখানে যা পয়েন্ট বাকি থাকবে, বাকি এই পয়েন্টগুলো তোমরা লিখো না, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কি পড়লাম আমরা, বায়োসিনথেসিসকে মিথিওনিন কে ডিসকভার করেছে, এইচএস কাজিন 1910, ঠিক আছে। ইউজ করা হয় ফ্রুট রাইপেনিং, পোস্ট হারভেস্ট লস, বায়োয়াসে কি, হরিজেন্টাল গ্রোথ অফ স্টেম, রেডিয়াল সোয়েল অফ স্টেম, ইপিক্যাল হুক ইন ডাইকট সিডলিং। আর কি ট্রিপল রেসপন্স, মানে এটা তিনটে। আর র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন যদি আঁকা থাকে তাহলে জিব্বারেলিন, আর যদি র্যাপিড ইন্টারনোডাল এলংগেশন ইন ডিপ ওয়াটার রাইস সিডলিং থাকে তাহলে ইথিলিন। আর থিনিং অফ কটন, চেরি অ্যান্ড ওয়ালনাটে কে থাকে, ইথিলিন, ওকে। চলো, ঠিক আছে, ওকে। এবার দেন আমরা এবারে এনসিইআরটি পড়বো, ঠিক আছে, প্রত্যেক দিনের মতো। চলো, আচ্ছা একটা কাজ করি আমি তাহলে, তোমাদের আমি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা যখন পুরো হয়ে যাবে, কারণ কালকে আমার এবিএটা লাগবে, মানে অ্যাবসেসিক অ্যাসিডটা আমি কালকে যেহেতু পড়াবো, তো তোমরা হচ্ছে এক কাজ করো, আমি ওটা করানোর পরে তারপরে তোমাদের আমি কালকে অ্যাবসেসিক অ্যাসিড পড়ানোর পরে পরশুদিন আমি তোমাদের ইয়েটা দিয়ে দেবো, ঠিক আছে। আমি পরশুদিন তোমাদের ওই রেসপিরেশনের যে ভিডিওটা বাকি আছে, এমসিকিউ প্রিভিয়াস ইয়ার, ওটা করে আমি পরশুদিন তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, ওকে। তোমরা টেনশন করো না, ঠিক আছে, আমি সব কিছু দিয়ে দেবো, টেনশন। এবার আমরা এনসিইআরটি পড়বো। দেখো ইথিলিন বলছি, ইথিলিন ইজ এ সিম্পল গ্যাসিয়াস পিজিআর, হয়ে গেল, পরে দিয়েছে। ইট ইজ সিনথেসাইজড ইন লার্জ অ্যামাউন্ট বাই টিস্যু আন্ডারগোয়িং সেনিসেন্স অ্যান্ড রাইপেনিং ফ্লুইড। বললাম যদি কোনো টিস্যু রাইপেনিংয়ে যায়, কোনো টিস্যু যদি সেনিসেন্সে যায়, সেনিসেন্স ইন টিস্যু, সেটাই কী করে,
সেখানে সেখানে যখন কোনো টিস্যু সেনিসেন্সে যাচ্ছে সেখানে ও কী করছে, সিনথেসাইজ করছে, ওই টিস্যু কী সিনথেসাইজ করছে, সিনথেসাইজ ইথিলিন ইন লার্জ অ্যামাউন্ট। আমি যে কটা জিনিস বোর্ডে লিখছি সব যেন নোটের উপর থাকে, সবই যেন নোটের উপর থাকে, একটা দাড়ি কমাও যেন মিস না হয়, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন। ওকে, এবার দেখো ইনফ্লুয়েন্স অফ ইথিলিন অন প্লান্টস ইনক্লুডিং হরিজেন্টাল গ্রোথ অফ সিডলিং, বলেছিলাম হরিজেন্টাল গ্রোথ অফ কি স্টেম, আর হচ্ছে রেডিয়াল সোয়েল অফ স্টেম, আর এপিক্যাল রুট ফর্মেশন, এপিক্যাল হুক ফর্মেশন ইন ডাইকট সিডলিং। ওকে, ইথিলিন প্রমোটস সেনিসেন্স অ্যান্ড অ্যাবসেশন অফ প্লান্ট অর্গান স্পেশালি লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স। কী করে? প্রমোট করে সেনিসেন্স আর অ্যাবসেশনকে। তাহলে প্রমোট করে কিসে? সেনিসেন্স অ্যান্ড অ্যাবসেশন ইন, বলো সেনিসেন্স অ্যান্ড অ্যাবসেশন ইন, বলো সেনিসেন্স অ্যান্ড অ্যাবসেশন ইন প্লান্ট অর্গানস লাইক কী বলো, লিভস, ফ্লাওয়ার্স। ঠিক আছে, তাহলে এই একটা কাজ। ওকে, দেখো আরও কি, এবার কি বলছে দেখো আরও, ইথিলিন ইজ হাইলি এফেক্টিভ ইন ফ্রুট রাইপেনিং, বলে দিয়েছি। এবার কি করে দেখো, ইট এনহ্যান্স, এবার আমি যেটা তখন বলছিলাম যে এটা আমি আরও ভালো করে তোমাদের বলবো, আমি বললাম না যে এটা আরও ভালো করে আছে, আমি বলছি। দেখো আমি তোমাদের কি বলেছিলাম, আমি বললাম যে ইথিলিন হেল্প করে কিসে, ফ্রুট রাইপেনিংয়ে। এটা আমি তোমাদের বলেছিলাম তো, আমি একটু আগে তোমাদের বলেছিলাম, মনে আছে? আমি তো একটু আগে তোমাদের বলেছিলাম যে ইথিলিন আমাদের হেল্প করে ফ্রুট রাইপেনিংয়ে। ইথিলিন কিসে হেল্প করে? আমাদের ফ্রুট রাইপেনিংয়ে আমাদের হেল্প করছে। এবার তোমরা আমার কাছে জিজ্ঞেস করবা যে কী করে হেল্প করছে ইথিলিন আমাদের ফ্রুট রাইপেনিংয়ে, কী করে তোমার হেল্প করছে? দেখো ইথিলিন কী করছে, এনহ্যান্স করছে। কীভাবে এনহ্যান্স করছে? ইথিলিন এনহ্যান্স করছে তোমার, কি তোমার হচ্ছে এনহ্যান্স রেসপিরেশন রেট, during the ripening of fruits। এনহ্যান্স করছে রেসপিরেশন রেট ডিউরিং দ্য রাইপেনিং অফ ফ্রুটস। দেখো যত রেসপিরেশন আমি বাড়িয়ে দেবো, সেলের রেসপিরেশন যত আমি বাড়িয়ে দেবো তত এনার্জি লাগবে, এনার্জি খরচ হবে, সেখানে সব কিছুই খরচ হবে। ঠিক আছে, তত এনার্জি তৈরি হবে, রেসপিরেশন করাবো, এনার্জি তৈরি হবে। তাহলে এনহ্যান্স করে দেয় ও রেসপিরেশন রেট। যদি রেসপিরেশন, দেখো দুটো জিনিস হয়, আমি তোমাদের বলে দিচ্ছি। একটা স্টেট হয় জার্মিনেশন, মানে একটা পিরিয়ড হয় যেটা ডরমেন্সি পিরিয়ড, ডরমেন্সি মানে কি? ঘুমিয়ে থাকা, সিডের ঘুমিয়ে থাকা, সেটাকে বলি আমরা ডরমেন্সি। সিডের ঘুমিয়ে থাকাকে কি বলে আমরা? ডরমেন্সি। মানে সিড ওই সময় ঘুমিয়ে রয়েছে। ঠিক আছে, মানে সিড ঘুমিয়ে রয়েছে, কারোর যদি কোনো এক্সটার্নাল ফ্যাক্টর ওকে জাগিয়ে দেয় তাহলে ও কী করে যাবে? ও জার্মিনেট করে যাবে, একটা ডরমেন্সি কথা হয়, একটা বলে জার্মিনেশন। ডরমেন্সি আর জার্মিনেশন একটা উল্টো জিনিস। ডরমেন্সি মানে ঘুমিয়ে থাকা, বীজ মানে যে সিড তাকে ঘুমিয়ে থাকে, সেটা হচ্ছে ডরমেন্সি। মানে বীজের মানে সিডের কোনো জার্মিনেশন হবে না, সেটা হচ্ছে সেই স্টেজ হচ্ছে ডরমেন্সি স্টেজ। ঠিক আছে, আর জার্মিনেশন মানে বোঝাই গেল, মানে জার্মিনেট করে যাওয়া। ঠিক আছে, তো এবার কী করে ও জার্মিনেট করবে, মানে কী করে ও, মানে একটা তোমার হচ্ছে কি বলবো, একটা তোমার হচ্ছে ধরো কোনো একটা পাকা আম, ঠিক আছে, পাকা আম এখনও মানে ও কাঁচা আম, মানে ও কাঁচা রয়েছে। ঠিক আছে, এখন ওকে পাকতে হবে, মানে ওকে তোমার রাইপেনিং করাতে হবে, তাই না? ওই ফ্রুটকে তোমার রাইপেনিং করাতে হবে। ঠিক আছে, কাঁচা তো খাওয়া যাবে না, তো
তো ওকে পাকাতে হবে, মানে রাইপনিং করাতে হবে ফ্রুটকে। ওই জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইথিলিন দেওয়া হয়, ঠিক আছে। এবার তোমরা বলো যে রাইপনিং করতে কী করা দরকার, দেখো ভাবো রাইপনিং করতে মানে কি, সেলের মেটাবলিজমকে এফেক্ট করতে হবে। যে সেল ডরমেন্সি অবস্থায় আছে তার মধ্যে কি করাতে হবে, তার মধ্যে জার্মিনেশন অবস্থা আনতে হবে। জার্মিনেশন অবস্থায় কী করে আনবো, সেই সেলের আমি কি করে দেবো, এবার মেটাবলিজম করে দেবো। আমরা যখন সেল পড়বো তখন আমি বলবো ওখানে একটা স্টেজ থেকে G0, ঠিক আছে, একটা G0 থাকে G1 G2, যেখানে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয় কিন্তু ও পলিফারেট করতে পারবে না G0-তে। কিন্তু তারপরে যখন G1-এর পরে যখন ও এসে চলে আসে, তারপরে আর কোনো দিন ও ফিরে আসে না, এরপর ওর কী হবে, ডিভাইড করতে শুরু করবে। তেমনই এই ডরমেন্সি যখন একবার ভাঙিয়ে দিবা এর, তাহলে কী হবে, ডরমেন্সি যখন একবার সিডের ভেঙে যাবে, ডরমেন্সি অফ সিড যখন একবার ভেঙে যাবে, তখন কি হবে, তখন এ আর জাগবে না, এ আর ঘুমাবে না, এবার জাগা মানে এর জার্মিনেট শুরু হয়ে যাবে, মানে এ ফ্রুট রাইপনিং করা শুরু হয়ে যাবে। তাহলে ফ্রুট রাইপনিং করতে গিয়ে কী হবে, সেলের মেটাবলিজম বাড়িয়ে দিতে হবে। আর সেলের মেটাবলিজম বাড়ানোর জন্য কি দরকার, এটিপি দরকার। রিলেট করো, এটিপি দরকার। আর এটিপি কোথার থেকে আসবে, রেসপিরেশন থেকে, যেটা আমরা রেসপিরেশনে পড়েছিলাম যে রেসপিরেশন থেকে 38 এটিপি, ওইটাই তো মেটাবলিজমে এবার কাজ হবে। তো এনহ্যান্স রেসপিরেশন রেট ডিউরিং দ্য রাইপনিং অফ ফ্রুট। আর এটা ম্যাক্সিমাম একটা কোশ্চেন আসে যে কখন তোমার রেসপিরেশন রেট সবচেয়ে বেশি হয়, কখন সব থেকে বেশি হয়, বলবা জার্মিনেটিং সিডে। কখন জার্মিনেট, তাহলে কি বলো, রেসপিরেশন রেট হাই হয় কখন, রেসপিরেশন রেট ইজ হাই ইন জার্মিনেশন স্টেজ, ইন জার্মিনেটিং সিড। বোঝা গেল? ওকে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, এবার দেখো, ঠিক আছে, এটা বুঝলে। আরেকটা দেখো, দ্য রাইজ ইন রেট অফ রেসপিরেশন ইজ কল্ড। এবার এই যে ইনহ্যান্স করা রেসপিরেশন রেট, একে আমরা বলি রেসপিরেটরি ক্লাইম্যাকটিক। কি বলা হয়, রেসপিরেটরি ক্লাইম্যাকটিক। কি বলি আমরা, রেসপিরেটরি ক্লাইম্যাকটিক। তাহলে এনহ্যান্স করা যে রেসপিরেশন রেট, তাই কি বলা হয়, রেসপিরেটরি ক্লাইম্যাকটিক। কি বলা হয়, রেসপিরেটরি ক্লাইম্যাকটিক। বোঝা গেল? লিখে নাও তোমরা, বোঝা গেল? চলো তাহলে মুছে দিই আমি, তোমরা লিখে নাও, ঠিক আছে, পজ করে লিখে নাও, অসুবিধা নেই, ঠিক আছে। এবার নেক্সট, ইথিলিন ব্রেক সিড অ্যান্ড বাড ডরমেন্সি, বলে দিলাম, ওইভাবেই তো জার্মিনেট করে। এবার ইনিশিয়েটস জার্মিনেশন ইন পিনাট সিড। তাহলে এবার কথা হচ্ছে, এবার সেনাই বুঝলাম, কিন্তু জার্মিনেশন করাচ্ছে কোথায়, তাই না? জার্মিনেশন করাচ্ছে কোথায়, বলছে জার্মিনেশন করাচ্ছে কোথায়, দেখো ইনিশিয়েশন অফ জার্মিনেশন কোথায় হচ্ছে, দেখো পিনাটস সিড 2 নম্বর, কোথায়, পিনাট সিড যে হচ্ছে স্প্রাউটিং অফ পটেটো টিউবার। স্প্রাউটিং এর উপর কিন্তু কোশ্চেন আসে একদম, স্প্রাউটিং অফ পটেটো টিউবার। হয়ে গেল, ওকে। আর ইথিলিন প্রমোট র্যাপিড ইন্টারনাল এলঙ্গেশন ইন ডিপ ওয়াটার রাইস প্ল্যান্ট, বলে দিয়েছিলাম, ওকে। আর কি, ইট অলসো হেল্প, দেখো it also help leaves or upper part of the shoot to remain above the water, ঠিক আছে, মানে কি, it helps leaves or upper parts of the shoot remain above the, মানে যে আপার পার্ট আছে প্ল্যান্টে সেটাকে ওয়াটারের উপরে রাখতে এ হেল্প করছে, ঠিক আছে, ওকে। ইথিলিন অলসো প্রমোট রুট গ্রোথ অ্যান্ড রুট ফর্মেশন, বলে দিলাম। দাস হেল্প ইন দ্য প্লান্ট টু ইনক্রিজ দেয়ার অ্যাবজর্পশন অফ ওয়াটার, সেটা আমি বলেছিলাম তখন, যে রুট হেয়ার কিসে হেল্প করবে, অ্যাবজর্পশন অফ ওয়াটার।
তাই অ্যাবজর্পশন অফ যদি ওয়াটার করতে হয় তাহলে সারফেস অফ অ্যাবজর্পশন কি বাড়াতে হবে, তাহলে সারফেস অফ অ্যাবজর্পশন যদি বাড়াতে হয় তাহলে রুট হেয়ারের গ্রোথ বাড়াতে হবে, আর রুট হেয়ারের গ্রোথ বাড়াতে কে আসবে ওই জন্য ইথিলিন আসবে, ঠিক আছে। ওকে, ইথিলিন ইজ ইউজড টু ইনিশিয়েট ফ্লাওয়ারিং অ্যান্ড ফর সিনক্রোনাইজিং ফ্রুট সেট ইন পাইনঅ্যাপল। আচ্ছা আমি একটা জিনিস বলিনি, সে হচ্ছে ইথিলিন হেল্প করে সিনক্রোনাইজিং ইন, ঠিক আছে, সিনক্রোনাইজিং ফ্রুট সেট ইন পাইনঅ্যাপেল। আরেকটা মনে রাখবা, একটা এটা এইটাকে একটা ইন্ডিউস করে যে সিনক্রোনাইজিং ফ্রুট সেট ইন পাইনঅ্যাপেল। আরেকটা কি মনে রাখবা, তুমি মনে রাখবা হচ্ছে ঠিক আছে, আরেকটা কি মনে রাখবা, আরেকটা মনে রাখবা ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো, সিন্স ইথিলিন রেগুলেট সো মেনি ফিজিওলজিক্যাল প্রসেস, এই জন্য ইথিলিন কী করে রেগুলেশন সো মেনি বললাম, ওই যে যেমন হচ্ছে মেটাবলিক্যালি প্রসেস যেটা আমি বললাম। আচ্ছা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড পিজিআর ইন এগ্রিকালচার, তাহলে এটাকে কোথায় ব্যবহার করা হয়, এগ্রিকালচারে বেশি ব্যবহার করা হয়। কারণ হ্যাঁ, ফল পাকানো মানে কি ওরমভাবে মুখস্থ করার দরকার নেই, রিলেট করো, ফল পাকাতে কী হেল্প করে, তোমার ইথিলিন ব্যবহৃত হয়, তাহলে ইথিলিন কোথায় হতে পারে, ফল পাকানোটা কোন পড়াশোনার মধ্যে পড়ে, এগ্রিকালচারাল পড়াশোনার মধ্যে পড়ে, তো ইথিলিন কোথায় ইউজ হচ্ছে, এগ্রিকালচার ইউজ হচ্ছে, তাই না। ওকে, এবার দেখো, দ্য মোস্ট ওয়াইডলি ইউজড কম্পাউন্ড অ্যাজ সোর্স অফ ইথিলিন ইজ ইথেফোন, ঠিক আছে। ইথেফোন ইজ ইন অ্যান অ্যাকোয়াস সলিউশন রেডিলি অ্যাবজর্বড অ্যান্ড ট্রান্সপোর্টেড উইদিন দ্য প্ল্যান্ট অ্যান্ড রিলিজ ইথিলিন স্লোলি। এবার দেখো, ইথেফোন হাইস্টেন্স fruit ripening in tomatoes and apples and accelerate absorption. ফ্রুট রাইপেনিং কোথায় করে, টমেটো আর অ্যাপেল, তাহলে ফ্রুট রাইপেনিং কোথায় করে মনে রাখবা। আর ইথিলিন কি হেল্প করে ইন ফ্রুট রাইপেনিং কি করে, তাহলে ইথিলিন হেল্প করে কি ইন ফ্রুট রাইপেনিং কিসে বলো, ইথিলিন হেল্প করে ইন ফ্রুট রাইপেনিং কিসে, হ্যাঁ, এরপর কোথায় বলো, টমেটোস অ্যান্ড অ্যাপেল, তাহলে ইথিলিন আমাদের হেল্প করে ফ্রুট রাইপিংয়ে টমেটোস আর অ্যাপেলস। এবার দেখো, ঠিক আছে। ওকে, অ্যান্ড অ্যাক্সেলারেট অ্যাবসেশন ইন ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট, এবং অ্যাক্সেলারেট করে অ্যাবসেশন ইন ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, সেগুলো আমি বলেই দিলাম আগে। থিনিং অফ কটন, চেরি অ্যান্ড ওয়ালনাট, সেটা বলে দিয়েছি। আচ্ছা, ইট প্রমোট ফিমেল ফ্লাওয়ার্স ইন কুকুম্বার, এটা আরও প্রমোট করে, এটা আরও মনে রাখবা, এ প্রমোট ফিমেল ফ্লাওয়ার্স ইন কুকুম্বার। তাহলে ইথিলিন সিনক্রোনাইজিং ফুড সেট ইন পাইনঅ্যাপেল, ইথিলিন ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো করায়, আর ইথিলিন হেল্প ইন ফ্রুট রাইপেনিং টমেটো আর অ্যাপেলে, আর ইথিলিন প্রমোট করে ফিমেল ফ্লাওয়ার ইন কিউকাম্বার। ঠিক আছে, হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেল, পুরো এনসিআরটি পড়িয়ে দিলাম, পুরো শেষ ইথিলিন। ঠিক আছে, এর পরের দিন আমরা কালকে পড়বো অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, আর লিখে নাও। ঠিক আছে, আর আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি অল্প অল্প করে, তোমরা বলবা যে কেন অল্প অল্প করে করছি, কারণ আমি চাচ্ছি যে জিনিসটা আমি পড়াবো সেই জিনিসটা খুব ভালো করে পড়াবো। তোমাদের ধরো কোনো দিন হয়তো তোমাদের মনে হলো যে আমার আজকে ইথিলিনটা মনে পড়ছে না, ঠিক আছে, বা সাইটোকাইনিন মনে পড়ছে না, একবার এসে ভিডিওটা খুললে বুঝে যাওয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এই আর কালকে আমি পড়াবো অ্যাবসিসিক অ্যাসিড, আর পরশু দিন আমি তোমাদের রেসপিরেশনের এমসিকিউ করাবো। ঠিক আছে, রেসপিরেশনের এমসিকিউ করাবো আর রিভাইজও করিয়ে দেবো। ঠিক আছে, একবার রিভাইজও করে দেবো, কোশ্চেনের মাধ্যমে রিভাইজ করে দেবো, পুরো বুঝে যাবো। ঠিক আছে, তো ওই নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, সব আমি করাবো। তো বায়োলজি যদি, তো আমার উপর ডিপেন্ড থাকো। হ্যাঁ, এবার তোমরা বলো মাঝে মাঝে প্রবলেম, মাঝে আসলে এখন প্রবলেম হবে, কয়েকদিন পরের থেকে আর কোনো দিন প্রবলেম হবে না। ঠিক আছে, আর কোনো দিন প্রবলেম হবে না, ডেইলি ভিডিও আসবে। ঠিক আছে, তো তোমরা কোথাও যেও না, তোমরা ভাবছো যে
তোমরা ইনসিকিউর ফিল করো না, বিশ্বাস রাখো আমার উপর, বিশ্বাসটা খুব জরুরি, ঠিক আছে? তো বিশ্বাসটা রেখো আমার উপর, তাহলেই হবে, ঠিক আছে? আর তোমরা হচ্ছে এরপরে তোমরা এনসিইআরটি পড়ো আজকে, ঠিক আছে? আর বাকি এনসিইআরটি পড়ো, আর নিচে কমেন্টে বলে দিও, আর আমি একটা বলে দিও যে তোমরা এনসিইআরটি পড়ে নিয়েছো নাকি, সেটা বলে দিও, আমি তাহলে বুঝে যাবো। আর তোমরা হচ্ছে কী প্রবলেম, যদি এর পরেও আমরা এত সুন্দর মানে দেখো আমি বোঝালাম, প্রত্যেকটা লাইন পড়ালাম, তারপরেও যদি কোনো প্রবলেম তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নিচে তোমার ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে, যেগুলো আগেরগুলো সেগুলোরও লিঙ্ক দেওয়া থাকবে, আর তোমার হচ্ছে টেলিগ্রাম লিঙ্কেরও দেওয়া থাকবে, তো সেটা অবশ্যই তোমরা জয়েন করে নিও, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত রাখছি আজকে। ওকে, চলো, বাই।